সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদনের পূর্বে যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং আনুষঙ্গিক কাগজ আপনার সংগ্রহে থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি 2025-এর মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয়, তাহলে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং এই শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ থাকবে 3 বছর। তাই যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং আবেদনের পূর্বে যদি আপনাদের 17তম শিক্ষক নিবন্ধন সনদ থাকে, তাহলে ভেবেচিন্তে আবেদন করার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি। তো যাই হোক, আমাদের প্রাসঙ্গিক বিষয়ে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার শিক্ষক নিবন্ধন যে সনদ জেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করতে হবে। আর জেলা শিক্ষা অফিস থেকে শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহ করতে গেলে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং আপনি যে ওই ভাইবা দিয়েছেন এনটিআরসির বা লিখিত দিয়েছেন, ওই 2টা কাগজ নিয়ে যেতে হবে এবং আপনার মূল সনদ সাথে নিয়ে যেতে হবে। অর্থাৎ এসএসসি পাস এবং ইন্টার পাস করেছেন যে মূল সনদ, সেই সনদটি এবং নাম্বারপত্র সহ আপনার ভোটার আইডি কার্ড সহ আপনাকে নিয়ে যেতে হবে এবং 1 কপি ফটোকপি তাদেরকে দিতে হবে। তো এটি ফটোকপি করে আপনি যদি নিয়ে যান, কত শিক্ষা অফিসে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, আবার কত বিনামূল্যে আপনার সার্টিফিকেট দিয়ে দেয়। আসলে শিক্ষক নিবন্ধন সনদ তুলতে কোনো টাকা লাগে না। তো যাই হোক, এটি নেওয়ার পরে আপনি ওই সনদটি ভালো মতো পড়বেন। যদি আপনি ওই সনদে দেখেন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, তাহলে শুধু আপনি স্কুল অ্যান্ড কলেজে আবেদন করতে পারেন। যদি দেখেন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা 2টা থাকে, তাহলে আপনি স্কুল, কলেজ এবং মাদ্রাসাতে আবেদন করতে পারবেন। সেখানে যদি টেকনিক্যাল অ্যান্ড বিএম ভোকেশনাল ইনস্টিটিউট লেখা থাকে, তাহলে আপনি এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা ইন্টারমিডিয়েট যে ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে, সেগুলোতে আপনি আবেদন করতে পারবেন। তবে কারিগরি লেখার যে সনদ রয়েছে, তারা জেনারেলে আবেদন করলে অনেক সময় এমপিও দেয়, অনেক সময় দেয় না। তবে আমরা যে বিষয়টি সবসময় যে নীতিমালা রয়েছে সেখানে বলা রয়েছে যার যে সনদ রয়েছে সনদ অনুযায়ী আবেদন করতে। সনদ অনুযায়ী আবেদন করলে কোনো ধরনের সমস্যা হয় না, কিন্তু সনদের বাহিরে যদি আপনি অন্য জায়গায় আবেদন করেন, তবে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, হয় না আবার অনেক সময় হয়, যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রাশেদ এডুকেশন টিভি কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তো যাই হোক, এটি আপনার এই সনদ অনুযায়ী আবেদনে গেল। পরবর্তীতে আপনাকে একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে, অর্থাৎ যেখানে আপনি আবেদন করবেন সেখানে একটি সচল ফোন নাম্বার দেবেন। কারণ যখনই আপনি আবেদন করলেন, প্রাথমিক সুপারিশ, চূড়ান্ত সুপারিশ, পুলিশ ভেরিফিকেশন ফর্ম, এই 3টি ওই মোবাইল বা সিম নাম্বারে ব্যবহার হবে। আর ওইখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। যদি আপনি ফোনটি সচল না থাকে বা বন্ধ থাকে, তাহলে আপনি কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন না এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য আপনার এনটিআরসিতে লিখিত দিতে হবে, দরখাস্ত দিতে হবে। দেওয়ার পরে ওইখানে যেতে হবে, যায় তারপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করা যায়, যা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় এজন্য আপনাকে এক্সট্রা ফিও দেওয়া হতে লাগে। তাই আপনি সচল একটি সিম কার্ড ব্যবহার করবেন। আপনার ভোটার আইডি কার্ডে কোনো ধরনের সমস্যা রাখবেন না, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড যদি স্মার্ট কার্ড হয়, তাহলে সেই ডিজিট ঠিক আছে, অ্যানালগ হলেও ঠিক আছে, বা অ্যানালগ হওয়ার পরে যদি ডিজিটাল আসে তারপরেও কোনো সমস্যা নাই। তবে নামের বানানগুলো, স্পেসগুলো যেন ঠিক থাকে। আর আপনি যে বিষয়ে আবেদন করবেন, যে পর্যায়ে বলবেন, সেই পর্যায় অনুযায়ী প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি কিন্তু জেনারেল সনদ আছে, কিন্তু আপনি জেনারেলে চাকরি করতে চান, হুট করে আপনি ভোকেশনাল প্রতিষ্ঠানে আবেদন করে ফেলেন, পরবর্তী আবেদন আর ঠিক করা বা আপনাকে এই নতুন করে আরেকটি আবেদন করার সুযোগ দেওয়া থাকবে না, কারণ টাকা পাঠানো মাত্রই আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এই বিষয়টি অবশ্যই আপনাকে কিন্তু লক্ষ্য করতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হলো যে আপনার যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, কোনো তথ্যে যেন ভুল ত্রুটি পরিলক্ষিত হয় না। যেমন আপনার স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানায় যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, এবং বাবা মার ভোটার আইডি কার্ডজনিত সমস্যা যদি থাকে, কোনো সমস্যা নেই, আপনার সার্টিফিকেট অনুযায়ী যে নামগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলেই হবে। তারপরে আপনি
যে আপনার যে মানে নিবন্ধন যে সনদ ছাড়াও আপনার আনুষঙ্গিক যে সনদগুলো রয়েছে সেই সনদগুলো অবশ্যই লাগবে। সেই সনদে আপনার রুল এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার হবে এবং শিক্ষক নিবন্ধনের রুলের রেজিস্ট্রেশন ছাড়া আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে পূর্বে আনুষঙ্গিক যে কাগজটির কথা বললাম, এই কাগজটি সংগ্রহর আগেও আপনার আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যে একটি সময় রয়েছে, অর্থাৎ গণবিজ্ঞপ্তির জন্য যে সময়টি আসবে সেই সময়ের মধ্যে যেন আপনি আবেদন করতে পারেন, সেজন্য আপনার যা যা করণীয়, অর্থাৎ আমি যে কাগজপাতিগুলোর কথা বললাম সেগুলো আপনার নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। এবং আপনি যে পত্রিকায় পেপার কাটিং, অর্থাৎ যেখানে গণবিজ্ঞপ্তি সার্কুলার দিবে সেই পেপার কাটিংটা ওই দিনই সংগ্রহ করে নেবেন, কারণ পেপার কাটিং এমপিও ভুক্তিতে লাগে, অর্থাৎ মূল পেপার কাটিং থাকলে সবচেয়ে ভালো হয়, পরবর্তীতে সমস্যা হয় না। অর্থাৎ ওই মূল পেপার কাটিংটা আপনি অবশ্যই যদি 10 টাকার পত্রিকা 50 টাকা দাও কেনা লাগে তবু সেটি সংগ্রহ করবেন সর্বোচ্চ চেষ্টা করে। তো অনলাইন থেকে সংগ্রহ করা যায়, তবে সবচেয়ে ভালো হয় আর যদি সরাসরিটা সংগ্রহ করতে পারেন। এ হলো আমাদের মোটামুটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে শিক্ষাগত যোগ্যতার সনদ এবং আনুষঙ্গিক কাগজ আপনি হাতে রাখবেন, তাহলে আপনি এই গণবিজ্ঞপ্তির সময় কোনো ধরনের সমস্যায় পড়বেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আর সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।